হবে টাইপস অফ প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের নিয়ে এর গবেষণায়। যে প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে এমন একটা মেথড যেখানে প্রত্যেক এলিমেন্টের পপুলেশনের একটা নোন চান্স থাকে যে সিলেক্টেড হওয়ার স্যাম্পলে, যে এইটা নিশ্চিত করে যে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল এবং মানে কমিয়ে ফেলে পক্ষপাত দুষ্টতা। এখানে মূল টাইপগুলো নিয়ে আলোচনা করা হলো। প্রথমত হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এর মেথড কি, যে প্রত্যেক ইউনিট একটা পপুলেশনের থাকে একটা সমান সুযোগ সিলেক্টেড হওয়ার। উদাহরণ দেওয়া যায় যে ড্রয়িং নাম নিতে মানে ড্রয়িং করতে হবে একটা হ্যাট থেকে অথবা একটা র্যান্ডম নাম্বার জেনারেটর ব্যবহার করে। দ্বিতীয়ত স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এর পদ্ধতি হলো যে পপুলেশনকে ডিভাইড করা হয় বিভিন্ন উপগোষ্ঠীতে, স্ত্রাতায়, তাদের বিশেষ ক্যারেক্টারিস্টিক্সের উপর ভিত্তি করে, যেমন বয়স, জেন্ডার, ইনকাম, এইগুলো। এরপর একটা সিম্পল র্যান্ডম স্যাম্পল টানা হয় প্রত্যেক স্ত্রাতাম থেকে। উদাহরণস্বরূপ দেওয়া যায় যে স্ট্র্যাটিফাইং করা হলো যে পপুলেশনকে শহর এবং রুরাল এরিয়াতে, এবং সিলেক্টিং করা হলো প্রতিটা থেকে। তৃতীয়ত ক্লাস্টার স্যাম্পলিং। এর পদ্ধতি হচ্ছে যে পপুলেশনকে ডিভাইড করা হয় ক্লাস্টারে, মানে ক্লাস্টার মানে গ্রুপ। তখন একটা র্যান্ডম স্যাম্পল ক্লাস্টার সিলেক্ট করা হয় এবং তারপর সব ইউনিট এই উইথিন দ্য সিলেক্টেড ক্লাস্টার অন্তর্ভুক্ত হয়ে পড়ে। যেমন উদাহরণস্বরূপ আমি বললাম যে ঢাকা শহরকে ডিভাইডিং করা হলো নেইবারহুডে, র্যান্ডমলি সিলেক্টিং করা হলো কিছু নেইবারহুড এবং সার্ভেইং করা হলো সকল হাউস হোল্ডকে ওই নেইবারহুডের মধ্যে। অর্থাৎ সমষ্টিগত নমুনা হলো যে এই পদ্ধতিতে সমষ্টি থেকে কয়েকটি গোষ্ঠী বা ক্লাস্টারে ভাগ করা হয়। তারপর এসব ক্লাস্টারের মধ্য থেকে এক নির্দিষ্ট সংখ্যক ক্লাস্টারকে র্যান্ডমভাবে নির্বাচন করা হয়। এই নির্বাচিত ক্লাস্টারের মধ্যকার সব ইউনিটকে, যেমন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়। উদাহরণ, একটি শহরকে কয়েকটি পাড়ায় ভাগ করা হলো। এই পাড়াগুলোর মধ্য থেকে র্যান্ডমভাবে কিছু পাড়া নির্বাচন করা হবে। এই নির্বাচিত পাড়াগুলোর মধ্যকার সব বাড়ি বা পরিবারকে জরিপ করা হবে। এই পদ্ধতির সুবিধা হলো সময় এবং খরচ সাশ্রয় করতে পারে, বড় সমষ্টির জন্য উপযুক্ত, বিভিন্ন ক্লাস্টারের মধ্যকার ভিন্নতা পর্যবেক্ষণ করতে পারে। আর এই পদ্ধতির অসুবিধাটা হলো ক্লাস্টারগুলোর মধ্যকার ভিন্নতা যদি বেশি হয় তাহলে নমুনাটি প্রতিনিধিত্বমূলক নাও হতে পারে। ক্লাস্টারের মধ্যকার ইউনিটগুলোর মধ্যকার ভিন্নতাও বিবেচনা করতে হবে। সারাংশ, সমষ্টিগত নমুনা পদ্ধতিটি সমষ্টিটিকে ক্লাস্টারে ভাগ করে, কিন্তু ক্লাস্টার নির্বাচন করে এবং সেই ক্লাস্টারের মধ্যকার সব ইউনিটকে অন্তর্ভুক্ত করে। এই পদ্ধতিটি বড় সমষ্টির জন্য উপযুক্ত এবং সময় এবং খরচ সাশ্রয় করতে পারে, তবে ক্লাস্টারগুলোর মধ্যকার ভিন্নতা বিবেচনা করতে হবে। আচ্ছা, এবার আমরা আবার আসি আগের বিষয়ে। সেটা হলো যে সিস্টেমেটিক স্যাম্পলিং। এর মেথডটা কি, যে একটা স্টার্টিং পয়েন্ট সিলেক্টেড র্যান্ডমলি, এরপরে প্রত্যেক KTH ইউনিট, যেখানে কে হলো স্যাম্পলিং ইন্টারভাল, সেটা সিলেক্ট করা হবে। উদাহরণস্বরূপ বলা গেল যে প্রত্যেক দশম কাস্টমারকে সিলেক্ট করতে হবে একটা কাস্টমারদের তালিকা থেকে। 5 হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। এর পদ্ধতি কি, যে একটা কম্বিনেশান হয় যে ডিফারেন্ট স্যাম্পলিং মেথডের ব্যবহার করার জন্য। উদাহরণস্বরূপ বলা যায় যে একটা জনসংখ্যা হতে পারে ক্লাস্টারে বিভক্ত, এরপরে কিছু ক্লাস্টার র্যান্ডমলি সিলেক্টেড করা হয়েছে এবং তারপর স্ট্র্যাটিফাইড অথবা সিস্টেমেটিক স্যাম্পলিং ব্যবহার করা হয়েছে ওই ক্লাস্টারগুলোতে। উদাহরণস্বরূপ বলা যায় যে সিলেক্টিং করা হলো একটা স্যাম্পল অফ স্টেটস, এরপরে র্যান্ডমলি সিলেক্টিং করা হলো সেই দেশগুলো যে ওই স্টেটসের, হ্যাঁ, এখানে কাউন্টিসগুলোকে করা হলো ওই স্টেটের, এবং এরপরে ফাইনালি সিলেক্টিং করা হলো হাউস হোল্ড ওই কাউন্টিসের ভেতরে। এটাকে আর একটু বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন। যে মনে করা হলো রাজ্যগুলোর একটি নমুনা নির্বাচন করা, তারপর সেই রাজ্যগুলোর মধ্যে থেকে এলোমেলোভাবে জেলা নির্বাচন করা এবং অবশ্যই সেই জেলাগুলোর মধ্য থেকে পরিবার নির্বাচন করা। যেমন বলা যায় সিলেক্টিং এ স্যাম্পল অফ স্টেটস, রাজ্যগুলোর একটি নমুনা বা নির্দিষ্ট সংখ্যক রাজ্য নির্বাচন করা। দেন র্যান্ডমলি সিলেক্টিং কাউন্টিস উইথিন দোজ স্টেটস,
তারপর সেই নির্বাচিত রাজ্যগুলির মধ্যে থেকে এলোমেলোভাবে জেলা নির্বাচন করা। অ্যান্ড ফাইনালি সিলেক্টিং হাউস হোল্ডস উইথিন দ্য কাউন্টিজ, অবশ্যই সেই নির্বাচিত জেলাগুলোর মধ্য থেকে এলোমেলোভাবে পরিবার বা গৃহস্থলী নির্বাচন করা। সারাংশে বলা যায় এই বাক্যটি একটি পরিসংখ্যানগত নমুনা পদ্ধতি বর্ণনা করে, যার মধ্যে প্রথমে রাজ্যগুলি নির্বাচন করা হয়, তারপর সেই রাজ্যগুলির মধ্য থেকে জেলা নির্বাচন করা হয় এবং অবশেষে জেলাগুলোর মধ্য থেকে পরিবার নির্বাচন করা হয়। এই ধরনের পদ্ধতি সাধারণত বড় জনসংখ্যার সমীক্ষা বা গবেষণার জন্য ব্যবহৃত হয়। আবার আগের প্রসঙ্গে আসি, যে চুজিং করা রাইট স্যাম্পলিং মেথড নির্ভর করে এই ফ্যাক্টরগুলোর উপরে। এটা হলো পপুলেশনের বৈশিষ্ট্য, যে পপুলেশনের মধ্যে হেটেরোজেনিটি কীরকম আছে সেটার উপর নির্ভর করে, যে অর্থাৎ জনসংখ্যার বৈচিত্র্য মানে একটি জনসংখ্যার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ বা উপাদান রয়েছে। এই বৈচিত্র্য হতে পারে বয়স, লিঙ্গ, জাতি, ধর্ম, শিক্ষা, আয়, অবস্থান এবং আরও অনেক দিক থেকে। উদাহরণ হিসেবে বলা যায় একটি শহরের জনসংখ্যায় বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন জাতি, ধর্ম, আয় এবং শিক্ষার স্তরের মানুষ থাকতে পারে। এটি জনসংখ্যার বৈচিত্র্যের একটি উদাহরণ। সারাংশে বলা যায় জনসংখ্যার বৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি গবেষণা এবং পরিকল্পনা প্রক্রিয়ায় বিবেচনা করা প্রয়োজন। যদি একটি জনসংখ্যা বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে গবেষণা করার সময় এই বৈচিত্র্যকে বিবেচনা করতে হবে, যাতে গবেষণার ফলাফল সঠিক এবং নির্ভরযোগ্য হয়। যে আরও রিসার্চ, আবার আগের প্রসঙ্গে আছে রিসার্চ অবজেক্টিভস, যে স্টাডির বিশেষ লক্ষ্য কী, প্র্যাকটিক্যাল বিবেচনা, সময়, খরচ এবং ফিজিবিলিটি, যে বোঝায় যে এই ডিফারেন্ট টাইপস অফ প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের গবেষকরা তখন পারে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মেথডটা কাজে লাগাতে, নিশ্চিত করতে রিপ্রেজেন্টেটিভ এবং অপক্ষপাতমূলক, যেখানে কোনো পক্ষপাতিতা নেই, নিরপেক্ষ স্যাম্পল তাদের স্টাডির জন্য।